নারায়ণগঞ্জ জায়গাটা খুব আলোচিত একটি জায়গা। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক বা ক্ষমতায় আসার পূর্বে যারা ক্ষমতায় আসার ভাব তৈরি হয় তাদের মধ্যে থেকে যারা নেতৃত্ব দানের ক্ষমতা পায়, বিশেষ করে নারায়ণগঞ্জে যারা রাজনীতি করছে তাদের গরমটা হচ্ছে, দাপটটা হচ্ছে একটু অন্যরকম। বেশ আলোচিত জায়গা, কারণ বিগত সময় যখন আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় ছিল এবং নারায়ণগঞ্জের দায়িত্বে যারা ছিল সবাই ছিলেন মাফিয়া খ্যাত কিং। আবার বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় না আসলেও ক্ষমতা আসি একটি ভাব চারিদিকে আমরা শুনতে পাচ্ছি গুঞ্জনের মতো। সেখানেও বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে, নারায়ণগঞ্জের যারা বিএনপির পক্ষ থেকে মোড়ল রয়েছে, তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তারাও নাকি সন্ত্রাসী ত্রাসের রাজনীতির সাথেই সম্পৃক্ত। নারায়ণগঞ্জটা সবসময় সন্ত্রাসী ধারা শাসিত হয়। এটা শুধু বিএনপি যে ক্ষমতায় আসবে তার জন্য নয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও যারা নারায়ণগঞ্জের শাসনকর্তা ছিল সেখানেও আধিপত্য বিস্তার থেকে শুরু করে সব সময় ঝামেলা লেগেই থাকতো। নারায়ণগঞ্জ কেন এত সন্ত্রাসী ধারা শাসিত হচ্ছে এবং নারায়ণগঞ্জের মানুষ কেন সন্ত্রাসী ধারা জিম্মি হচ্ছে, এই প্রশ্ন খোঁজার চেষ্টা করছি আমরা। হয়তো প্রশ্ন উত্তর আপনাদের কাছে জানা রয়েছে। আমরাও যতটুকু জানি তা হচ্ছে এই নারায়ণগঞ্জটা শিল্প এলাকা হওয়ার কারণে এখানে কারি টাকার আনাগোনা অনায়াসে চলে এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সংযোগ হওয়ার কারণে মাদকের চালানগুলো সবসময় এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করে। সেক্ষেত্রে ওইখানে রাঘব বোয়ালদের রাখা হয় যাতে করে এই চালানগুলো থেকে কারি টাকা আয় করতে পারে এবং শিল্প কারখানা থাকার কারণে এখান থেকে ব্যাপক পরিমাণ যেন চাঁদা আদায় করতে পারে যে কোনো রাজনৈতিক দল। এজন্যই হয়তোবা নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয় শীর্ষ সন্ত্রাসী মাফিয়াদের হাতে তুলে। আর তা না হলে কেন নারায়ণগঞ্জে বারবার এরকম সন্ত্রাসীরা ভর করবে? নারায়ণগঞ্জের দায়িত্ব কেন বারবার সন্ত্রাসীদের হাতেই বিস্তার পাবে? বিগত সময়ে শামীম ওসমানের দাপটে নারায়ণগঞ্জের মানুষের অবস্থা ছিল জুব্রথুব্র অবস্থা। এখন যদি আমরা একটু দেখি তাহলে নারায়ণগঞ্জে কারা দায়িত্ব পালন করছে এবং নারায়ণগঞ্জের কিং কাদেরকে বলা হয়। শামীম খানকে তো চিনেন, খুব আলোচিত। স্বয়ং যে সাবেক সংসদ সদস্য ছিলেন শামীম ওসমান, সেই শামীম ওসমান নাকি এই শামীম খানকে ভয় পেতেন। কেন ভয় পেতেন বা কিসের জন্য ভয় পেতেন তার অনেক কারণও রয়েছে। এই ভদ্রলোকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। মানুষ হত্যার জন্য কয়েক ডজন রয়েছে মামলা। তারপর এই ব্যক্তিকে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাকেই কিং হিসাবে গ্রহণ করছে নারায়ণগঞ্জবাসী। এর কারণ কি? সবসময় ক্ষমতাশীল ব্যক্তিদেরকেই কেন নারায়ণগঞ্জবাসী চাচ্ছেন, বা সবসময় যারা সন্ত্রাসী ত্রাসের রাজনীতি করতে পারে, ত্রাস সৃষ্টি করতে পারে, ত্রাসকর্তা হিসেবে যারা খ্যাতি পাচ্ছেন বারংবার, তাদেরকেই কেন গ্রহণ করছে সাদরে ফুল দিয়ে যেভাবে গ্রহণ করা হচ্ছে? সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই নারায়ণগঞ্জবাসী কি চাচ্ছে। আজকে আমার আলোচনার বিষয় এটা নয়, একটু অযথা বকবক করে নিলাম যে নারায়ণগঞ্জবাসী কাদেরকে চায় এবং নারায়ণগঞ্জের দায়িত্ব কাদের হাতে থাকে এবং কারাই নারায়ণগঞ্জটাকে পরিচালনা করছে, কেন করছে, বা কেন এই সন্ত্রাসী ধারা নারায়ণগঞ্জ বারবার পরিচালিত হচ্ছে। এর মূল কিছু কারণ ছিল, সেই কারণগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু শিল্পনগরী, সেক্ষেত্রে টাকার আনাগোনা প্রতিনিয়তই ঘটতে থাকে। ঢাকা চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম যে পোর্ট রয়েছে সেই পোর্টে প্রতিনিয়ত বিদেশি যে মালামাল আসে, সেই মালামাল ঢাকাতে প্রবেশদ্বার হিসাবে ব্যবহার হয় নারায়ণগঞ্জ। চাইলেই রাতারাতি কোটিপতি হওয়া যায়
এবং সেই কোটিপতি হতে হলে দরকার সন্ত্রাসী কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকা, ত্রাসের সৃষ্টি করা। সেই ত্রাস যারা সৃষ্টি করতে পারে, ত্রাস সৃষ্টি করে যারা দলের অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারে, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে পারে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জ এরিয়াতে। এজন্য সে সন্ত্রাসী নাকি সে মাফিয়া সেগুলো বিবেচ্য বিষয় নয়, কারণ এখানে যে টাকার কারিকারি একটি ভাব রয়েছে, টাকার কারিকারি সেই ভাব থেকে কিছু পরিমাণ নেওয়ার জন্যই, ভাগ বসানোর জন্যই এই সন্ত্রাসীদেরকে প্রয়োজন হয়। এজন্যই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে এই সন্ত্রাসীদেরকেই দায়িত্ব দিয়েছে। একটা খবর রয়েছে, এই খবরটা একটু ব্যতিক্রম খবর, যে নারায়ণগঞ্জবাসীরা যদি চাঁদা দাবি করে এবং সেই চাঁদা দাবি করতে গিয়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরেও তাকে বহিষ্কার করেছে বিএনপি বহিষ্কার করার পরে চাঁদা দাবির বা চাঁদা আদায়ের যে মামলা, সেই মামলায় রিমান্ডে নেওয়া হচ্ছে এই বিএনপির বহিষ্কৃত নেতাকে। সেই শুনানি যে দিয়েছেন তার উপরে হামলা চালানো হয়েছে। ন্যায় বিচার কোথায় পাবেন? এই হামলা যারা চালালো তারা কি রাজনৈতিক দলের সদস্য নয়? তারা কি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নয়? আলবাত সম্পৃক্ত রয়েছে। তা না হলে এই ব্যক্তির অনুসারী কারা? বিএনপির রাজনীতি যে করছেন তার অনুসারীরা তো বিএনপির যে চালা চামুন্ডা রয়েছে তারাই থাকবে, নাকি আওয়ামী লীগ থেকে ধার করে নিয়ে আসা চালা চামুন্ডা এই আইনজীবীদের উপরে হামলা চালিয়েছে? খবরের হেডলাইনটা দেখুন, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি। চাঁদাবাজি মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা রিমান্ডে। চাঁদাবাজির মামলায় বিএনপির বহিষ্কৃত মামলা রিমান্ডে, নেতা রিমান্ডে। আইনজীবীর উপর হামলা অনুসারীদের। বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বা রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। সেই রিমান্ডের আবেদন যিনি করেছেন বা রিমান্ড যে মঞ্জুর করেছেন তার উপরেই হামলা চালিয়েছে বিএনপি নেতার অনুসারীরা। বিএনপি নেতার অনুসারী তো আর আওয়ামী লীগের হবে না, বিএনপি নেতা অনুসারীরা বিএনপিরই হবে, বিএনপি রাজনীতির সাথেই সম্পৃক্ত রয়েছে। এই নেতার আষ্টে পৃষ্ঠে লেগে থাকা নেতার শুভাকাঙ্ক্ষীরাই, সেই বিএনপি নেতার শুভাকাঙ্ক্ষীর অনুসারীরা যে হামলাটা চালালো, এর বিচার কি হবে? চাঁদাবাজির পক্ষে নিয়ে যারা কাজ করতে চায়, চাঁদাবাজিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, চাঁদাবাজিকে যারা হালাল করতে চায়, চাঁদাবাজিকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাদেরকে কেন রাজনৈতিক দলে আশ্রয় দেওয়া হয়? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এই বিএনপি নেতার যারা অনুসারী রয়েছে, তারাও বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি চাই বিএনপি যদি আসলে একটি রাজনৈতিক দল হয়ে থাকে এবং গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকে, সন্ত্রাস, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুমের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে এই নেতা এবং নেতার অনুসারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করে যেন, এই অনুরোধ আমি বিএনপির যারা মাথা রয়েছেন, বিএনপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের প্রতি জানাই। নারায়ণগঞ্জের ফতুয়া থানায় দায়কৃত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার 18 মে দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হায়দার আলী এ রিমান্ড মঞ্জুর করেন। তবে রিয়াদ চৌধুরী রিমান্ড শুনানিতে অংশ নেওয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী এর উপরে হামলার ঘটনা ঘটেছে এবং যার উপরে হামলার ঘটনা ঘটেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার উপর হামলার ঘটনা ঘটেছে, যার উপরে হামলা চালানো হয়েছে এবং এই যে নেতার অনুসারী হামলা করেছে সেও বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং যে ব্যক্তির উপরে হামলা চালানো হয়েছে সেও বিএনপির রাজনৈতিক সাথে জড়িত। আসলে রিমান্ডের জন্য শুনানি বা রিমান্ডের জন্য আবেদন করা
কি কাল হয়েছে এই রাজনীতিবিদের এবং আইনজীবীর, নাকি তাকে লক্ষ্য বস্তু হিসাবে স্থির করে কেউ গুলি চালাচ্ছে এবং তাকে লক্ষ্য বস্তু হিসাবে ব্যবহার করেছে? এবং আব্দুল বারী হওয়ার সময় রিয়াদের অনুসারীরা হামলার কথা বলেছেন, জানিয়েছেন আব্দুল বারী। রিয়াদের অনুসারীরা হামলা চালিয়েছে বিষয়টিকে জানিয়েছেন আব্দুল বারী। গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রিমান্ডে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, রিয়াদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। এর আগে গত 15 মে বেলা 11:30টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এই দিন সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হবে। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিয়ে শোনা যায় রিয়াদকে। তবে রিয়াদ গ্রেপ্তার পর আজাদ হোসেন মামলা করতে রাজি হননি। তিনি বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তিনি আমার আত্মীয়। পরবর্তীতে চাঁদাদি ঘটনায় ফতুয়া মডেল থানায় এসআই শামীম হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা বিধায়ককে 1 নম্বর আসামি করা হয়। একটাবার চিন্তা করুন যে আসামি যে হুমকি দিয়েছে সে ব্যক্তি মামলা করতে রাজি হচ্ছে না, একটা ভীতি কাজ করছে, কারণ তার যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল মুঠোফোনে এবং সেই সঙ্গে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে এই নেতাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এই যে ভুক্তভোগী ব্যক্তি, সে ব্যক্তি কেন মামলা দিতে চায়নি, পরবর্তীতে তাকে আত্মীয় বলে স্বীকৃতি দেওয়া, এটা কি আসলে ভয়ভীতি দেখানো নয়? সে কেন তাকে আত্মীয় বলে স্বীকৃতি দিয়েছে সেটা কিন্তু আমরা সবাই বুঝি, কারণ আমরা তো লবণ দিয়ে ভাত খাই, লবণ ছাড়া ভাত খাওয়া পার্টি নয়। বাঙালি ক বললেই কলিকাতা বুঝে, আর এখানে আ বললে কি বুঝে, আত্মার উপরে যে চাপ পড়ছে সেটা ভালো করেই বুঝতে পারছি আমরা। এবং এই বিএনপি নেতার অনুসারী রিমান্ড মঞ্জুর করা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপরে হামলা চালানো চারটাখানি বিষয় নয়। এর পিছনে কারা ইন্ধনদাতা হিসাবে কাজ করছে, কারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সুন্দরভাবে সূক্ষ্মভাবে তদন্ত করে এ ধরনের আগাছা সমাজের আবর্জনা যেন দূর করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।